চায়না এখন বিশেষ করে কারেন্ট জিওপলিটিক্যাল পজিশনে চায়না ভালো একটা সম্পর্ক বাংলাদেশের সাথে চায়। চায়নার সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের সবসময় ছিল, এখনও $40 বিলিয়ন প্লাস আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট আছে চায়নার বাংলাদেশে, এবং এটা তারা আরও বৃদ্ধি করতে চায়। এবং আমরাও মাত্রায় চাই চায়নার সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বৃদ্ধি হোক। কিছুদিন আগে আমি নিজেও একটা ডেলিগেশনের অংশ হয়ে, রাজনৈতিক একটা ডেলিগেশনের অংশ হয়ে চায়না সফর করে এসেছি, যেখানে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে অনেকের সাথে আমাদের অনেক লম্বা আলোচনা, অনেক কিছু হয়েছে, যেখানেও আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে চায়না চায়। তো সেই জায়গা থেকে এখন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সো উনাকেও দাওয়াত জানিয়ে এই দুটো সরকার এবং দুটো দেশের পারস্পরিক সম্পর্ক তারা আরও শক্ত করতে চাচ্ছেন, এটাও সাধুবাদ জানাই। সম্প্রতি সময়ে ডক্টর ইউনূসের বেশ প্রভাব দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব, জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর এবং সর্বশেষ চীন সফর নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদের দেশের বড় একটা সম্পদ সবসময় ছিলেন, আজকে নতুন করে হননি। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশের সরকারগুলো, স্পেশালি গত 15.5 বছর যে আপনার স্বৈরশাসক সরকার ছিল, তারা যদি দেশ সম্বন্ধে একটুও তাদের চিন্তা ভাবনা থাকতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এই দেশের এই মাটির কৃতি সন্তান যারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী স্বনামধন্য, তাদেরকে আসলেই দেশের জন্য কাজে লাগাতে পারতেন, তারা লাগান নাই। সো এই যে বিশ্বব্যাপী বন্ধুত্ব, এটা দেশের জন্য ব্যবহার করছেন এবং করতে পারছেন, সেটাতেও তাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। ইলন মাস্কের সাথে বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে হয়তো অবভিয়াসলি দ্বিমত অনেকের থাকতেই পারে, বাট হ্যাভিং সেড দ্যাট, প্রত্যেকটা জিনিসই তো সহযোগী হয়। ইউএন সেক্রেটারি জেনারেল যে বাংলাদেশে সফরে আসলেন, এটা হয়তো উনি আরেকটা ইসলামিক দেশে যেতে পারতেন। প্রত্যেকটা রমজান মাসে ইউএন সেক্রেটারি জেনারেল কোনো একটা ইসলামিক দেশ সফর করেন। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ইসলামিক দেশ, এবং গত বছর বিশাল একটা গণ আন্দোলন এখানে হয়েছে, সো সেটার গুরুত্ব ওয়ার্ল্ড বিশ্ব ইসেতে আরও বেড়ে গেছে। সো সেই হিসাবে উনি এখানে হয়তো আসতেন, কিন্তু আরও স্বাচ্ছন্দ্য বোধ করে এসেছেন এবং আরও খুশি খুশি এসেছেন, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি সরকার প্রধান এবং উনি তাকে এই দাওয়াতটা জানিয়েছেন। সো যে জায়গা থেকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চায়না এখন বিশেষ করে কারেন্ট জিওপলিটিক্যাল পজিশনে চায়না ভালো একটা সম্পর্ক বাংলাদেশের সাথে চায়। চায়নার সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের সবসময় ছিল, এখনও $40 বিলিয়ন প্লাস আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট আছে চায়নার বাংলাদেশে, এবং এটা তারা আরও বৃদ্ধি করতে চায়। এবং আমরাও মাত্রায় চাই চায়নার সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বৃদ্ধি হোক। কিছুদিন আগে আমি নিজেও একটা ডেলিগেশনের অংশ হয়ে, রাজনৈতিক একটা ডেলিগেশনের অংশ হয়ে চায়না সফর করে এসেছি, যেখানে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে অনেকের সাথে আমাদের অনেক লম্বা আলোচনা, অনেক কিছু হয়েছে, যেখানেও আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে চায়না চায়। তো সেই জায়গা থেকে এখন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সো উনাকেও দাওয়াত জানিয়ে এই দুটো সরকার এবং দুটো দেশের পারস্পরিক সম্পর্ক তারা আরও শক্ত করতে চাচ্ছেন, এটাও সাধুবাদ জানাই। ডক্টর ইউনূসের চীন সফরে ভারতের অস্বস্তির কি আছে? দেখেন, ভারত আর চায়না আমাদের এই এলাকায় সবচেয়ে তীব্র কম্পিটিটর। ভারত অবভিয়াসলি ভারতের ফরেন পলিসিতে একটা এস্টাবলিশ করতে চেয়েছেন অ্যাটলিস্ট গত 10 বছর, তার আগে থেকেই, বাট গত 10 বছর আরও তীব্রতা বেড়েছে মোদি সাহেবের সরকার আসার পর, যে তারা তাদের এই যে রিজিনাল হেজেমনি, মানে এই যে এই এলাকাটা সাউথ এশিয়ান পুরো এলাকাটাতে তারা তাদের শক্তির বিস্তার শক্তভাবে দেখতে চায়। এই জায়গাটায়ও চায়না তাদের সবচেয়ে বড় কম্পিটিটর, এবং ভারত অবভিয়াসলি ওয়েস্টার্ন অ্যালায়েন্সের অংশ, কোয়াড বলেন যেটাই বলেন, মানে আমেরিকার সাথে ওয়েস্টার্ন অ্যালায়েন্সের এখানে অংশ। এবং এই ওয়েস্টার্ন অ্যালায়েন্সের তীব্রতর একটা প্রচেষ্টা চায়নাকে কিছু দূর একঘরে করার, সো আটকে দেবার, এই সাউথ চায়না সি থেকে শুরু করে প্যাসিফিক ওশন দিয়ে তাদেরকে একটা করিডোর বানিয়ে দিয়ে তাদের আটকে দেবার। তো এই প্রচেষ্টাটা সফলতার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। ওই জায়গাটায় চায়না বাংলাদেশের সম্পর্ক যত বেশি গভীর হবে, তত এই কাজটা বাস্তবায়ন মুশকিল হতে পারে। সেই জায়গা থেকে যেমন ভারত নাও চাইতে পারে, ভারতের ফরেন পলিসিতে এটা নেগেটিভলি দেখা হতে পারে বাংলাদেশ এবং চায়নার বন্ধুত্বের বৃদ্ধি। এবং একই সাথে যেহেতু এই মুহূর্তে, মানে স্পেশালি এই মুহূর্তে কি আমি বলবো, গত 7-8 মাস ধরে, মানে আমাদের জুলাই আন্দোলনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক একটা খুবই নিচু স্তরে যেয়ে পৌঁছেছে, যেটা থেকেও আমাদের আসলে উত্তরণ করতে হবে। ভারতও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের আবার একটা ভালো জায়গায় আনতে হবে। কিন্তু
এই এই মুহূর্তেতে এটা সবচেয়ে নিম্ন স্তরে আছে। তো এখান থেকে এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক তারা ভারতের পক্ষ থেকে ভালো করার বড় কোনো উদ্যোগ নেওয়া, এখন পর্যন্ত বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং তারা পারছেন না। ইতিমধ্যে যদি চায়নার সাথে সম্পর্ক আরও খুব শক্ত হয়ে যায়, তাহলে ভারতের কাছে মনে হতেই পারে যে বাংলাদেশ কি শুধু তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই ভয়গুলো থেকে ভারত এটা সর্ট অফ নেতিবাচকভাবে দেখতেই পারে। কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি বাংলাদেশের জন্য কাজ করতে হবে। সো ভারত যদি নেতিবাচক দেখে এখানে আমাদেরকে আরও অনেক বেশি কনসেশন দিতে রাজি হয়, অনেক জায়গায় আরও শক্ত বন্ধুত্বের হাত বাড়ায়, অ্যাজ অপোজ টু যে ধরনের হাতের আগে যে ধরনের সম্পর্ক আগে ছিল, তাহলে তো অবভিয়াসলি আমরাও তখন আমাদের সরকারের পক্ষ থেকে তখন চিন্তা করতে হবে যে আমরা ভারতের সাথে কতখানি হাত বাড়াবো, চায়নার সাথে কতখানি হাত বাড়াবো, আমেরিকার সাথে কতখানি হাত বাড়াবো, রাশিয়ার সাথে, ইউর সাথে। সো এরকম মাল্টাই ফ্যাসেটেডভাবে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। এবং সেই জায়গাটা থেকে এই যে ভারত যে নেতিবাচকভাবে দেখছে, সেটা আমার মনে হয় আমাদের জন্য হেল্পফুল। এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে কি কোনো চূড়ান্ত আলোচনা হবে বলে মনে করেন? দেখেন, তিস্তা প্রকল্প নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় কিছু দূর কম, কারণ বড় কোনো কিছুতে একবারে হঠাৎ করে কোনো বড় আলোচনা হয় না, এগুলো আলোচনা আস্তে আস্তে আগাতে হয়। তবে আমিও যখন চীন সফরে ছিলাম, চীনের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যতবারই আমাদের বৈঠক হয়েছে, তাতে মনে হয়েছে যে তারাও ফোর্থ কামিং, মানে তিস্তা ওয়াটার শেয়ারিংয়ে সহযোগিতা করবার বা টোটাল তিস্তা এবং অন্য নদীগুলোর ওয়াটার ম্যানেজমেন্ট, এই রিসোর্স ম্যানেজমেন্টগুলোতে সহযোগিতা করবার, এগুলোর জন্য তারাও ফোর্থ কামিং। সো আমি আশাবাদী যে এইসব বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাদের যখন মিটিং হবে, তখন আরেকটু সুন্দরভাবে এগিয়ে যাবে জিনিসটা। নির্বাচন ডিসেম্বর থেকে আবার জুন পর্যন্ত গড়ালো, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচন এখনো কোথাও কিছু গড়ায়নি। একদম প্রথমে মানে আমাদের মহান বিজয় দিবসের দিন, মানে 2024 সালে বিজয় দিবস 16ই ডিসেম্বরে জনগণের জন্য বক্তব্য রেখেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা। ওই দিন উনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভেতরে, ডিসেম্বর বা জুন। আজকে 2025 সালের মার্চ এপ্রিলে এসে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একই কথা বলছেন। সো মাননীয় প্রধান উপদেষ্টার মতামত বদলায়নি। তবে একই সাথে এটার সম্বন্ধে আপনাকে এটা বলতে পারি যে এই মতামতের সাথে মানে পুরোপুরি সম্মান রেখে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুরোপুরি সম্মান রেখে আমি বলছি যে এই বক্তব্যর সাথে আমরা একমত তো নাই। এই বক্তব্যতে আমরা খুব একটা যে খুশি হয়েছে এটাও না। এবং প্রথম থেকে আমি ডিসেম্বর মাসের মানে 24শে ডিসেম্বর যখন বলছি, তখন থেকেই বলছি, কারণ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের মাধ্যমে একমাত্র একটা সরকার ম্যান্ডেট পেতে পারে জনগণের। সো এই মুহূর্তে যে সরকারটা আছে, মানে মাননীয় প্রধান উপদেষ্টার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটারও আইনি আপনার জাস্টিফিকেশন আসবে নির্বাচনের পর, যখন নির্বাচিত সংসদ এটাকে র্যাটিফাই করবে। সো ওই যে লিগ্যাল কিছু জিনিসপত্র রয়ে যায়, সরকার পরিচালনা বা একটা জাতীয় সরকার হেলাফেলা না, মুখের কথা হয় না। হ্যাঁ, সো এই যে এইটার লিগ্যাল আপনার স্যাংটিফিকেশন, এটার জন্য যদি নির্বাচন দরকার হয়, শক্তভাবে সরকার পরিচালনার জন্য যদি নির্বাচন দরকার হয়, জনগণ কি চায় এইটা শনাক্ত করবার জন্য যদি নির্বাচন দরকার হয়, তাহলে এই নির্বাচনটা নিয়ে খুব বেশি হেলাফেলা করা উচিত না। যত শীঘ্রই সম্ভব এই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। আগামী নির্বাচনে এনডিএম কি বিএনপির সঙ্গে জোট করবে? আর জোট করলে এনডিএম কতটা আসনে প্রার্থী দিতে পারে? দেখেন, প্রথমত আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনে আমরা যারা একত্রিত ছিলাম, তারা একসাথে নির্বাচন করব, এটাতে আমরা আশাবাদী। তবে এখনও যেহেতু একটা কোয়ালিশন ফরমেশনের ফাইনাল বা চূড়ান্ত আলোচনা হয়ে যায়নি, এর জন্য আপনাকে চূড়ান্তভাবে আমরা বলতে পারছি না যে আমরা কোন কোয়ালিশনে থাকবো, আদৌ কোনো কোয়ালিশনে থাকবো কিনা। তবে আমরা আশাবাদী যে আমরা যুগপৎ আন্দোলনে যারা একত্রিত ছিলাম, তারা কোয়ালিশন হিসেবে নির্বাচনে যাব। যেহেতু এটা চূড়ান্ত হয়নি, সো এই চূড়ান্তর আগে অনেক আলোচনার বিষয় আছে। সো সেই আলোচনার পরেই আমরা শনাক্ত করতে পারবো কতগুলো আসনে, এই কোয়ালিশনে কতগুলো আসনে এনডিএম যাবে। আর আমরা এমনি আমাদের তৈয়ারি আছে যে এককভাবে পুরো দেশে সব আসনে আপনার ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করবার, সেই হিসেবে আমাদের তৈয়ারি চলছে। আপনি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এ বিষয়ে কি কি বিষয়ে আলাপ হয়েছে আমাদেরকে কি জানাবেন? আমরা যেহেতু অনেক সময় ধরে মানে 10 বছরের ঊর্ধ্বে আমরা মানে এনডিএম জন্ম থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করে এসেছে
এবং সরাসরি 2022-23 থেকে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে আমরা একত্রিতভাবে কাজ করেছি। সেই কারণে 2022-23 থেকেই বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে একটা ভালো সম্পর্ক বা অনেক আলোচনা আমাদের হয়ে থাকে। সো সম্প্রতি আসলে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তবে শুধু সম্প্রতি না, ধারাবাহিকতার সাথেই খুব রেগুলারলি ওনার সাথে আমার আলোচনা হয়। মানে সাক্ষাৎ তো মানে সামনাসামনি, তো আমি গত মানে স্পেশালি জুলাই আন্দোলন থেকে এই পর্যন্ত দেশের বাইরে যাইনি। সো ওনার সাথে সামনাসামনি সাক্ষাৎ এই জুলাই আন্দোলন থেকে আজ পর্যন্ত আমার হয়নি, তবে রেগুলারলি ওনার সাথে আমার আলোচনা হয় এবং মানে উনিও আমার উপরে আস্থা রাখেন যে আমরা একসাথে ওই যে যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিলাম আমরা সব একত্রিতভাবে সামনে খুব ভালো কিছু করতে পারবো দেশের জন্য।